শুরু হয়েছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি 2018 এবং 19 সেশনের প্রশ্ন। সো ওই সময়টা কিন্তু কোশ্চেন কিছুটা হলো হার্ড ছিল, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো এমনভাবে সলভ করব, কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে, কিভাবে আসছে এবং তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবে, হ্যাঁ, কোশ্চেন ব্যাংক আসলে কিভাবে সলভ করতে হয়, কিভাবে নোট করতে হবে, বা তোমাদের সময় কোন টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, আমরা ইনশাল্লাহ A to Z ব্যাখ্যা করব, ঠিক আছে? তো সবাই ঝটপট জয়েন করে ফেলি, দেন আমরা ইনশাল্লাহ একদম বিশ্লেষণ করে পড়বো। আর হিসাব বিজ্ঞানটা ভালো করতে চাইলে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, এটা আমি অলওয়েজ বলি। বেসিক ক্লিয়ার মানে হিসাব বিজ্ঞানে তুমি বস, ঠিক আছে? আর আমরা ক্লাস এমন ভাবে পড়াই, যেমন গতকালকে ফাউন্ডেশন ক্লাসটা দেখে তোমরা বুঝতে পারছো যে শুরুতেই আমার টার্গেট থাকবে যে তোমাদের বেসিকটা একদম A to Z ক্লিয়ার করে দেওয়া। একটা টপিক শুরু করার পূর্বে ওই টপিকে কত টাইপের প্রিভিয়াস এর ম্যাথ আসছে, সম্ভবত তোমাদের সময় কতভাবে আসতে পারে, এই বিষয়গুলো আমরা ডিটেলস কিন্তু আলোচনা করি, ডিটেলস ব্যাখ্যা করি, ঠিক আছে? তো আমাকে একটু বলো সবকিছু ঠিকঠাক কিনা ভাইয়াপুরা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা শুরু করে দিব আজকের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, এবং আজকেই কিন্তু আমাদের ক্লাস শেষ হচ্ছে, ঠিক আছে? ফ্রি ক্লাস, তো প্রত্যেকেই জয়েন করব ক্লাসে। আর আমাদের ক্লাসে আমরা কোশ্চেনগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা টপিকে ভেঙে ভেঙে ধরে তোমাকে হচ্ছে হাতে ধরে ধরে শিখাই দিব। ওকে, সো যারা যারা যুক্ত হয়েছে, দীপু যুক্ত হয়েছে আমাদের সাথে, সোহান যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি, আশা করি প্রত্যেকেই ভালো আছি। এবং তোমরা ভালো তখনই থাকবে যদি তোমরা পড়াশোনা করো ঠিকঠাক মতো, ঠিক আছে? অ্যাডমিশন টাইম ভাইয়া পুরা, অবশ্যই অবশ্যই পড়াশোনায় পুরোপুরি সিরিয়াস থাকতে হবে, এবং মনে রাখবা সেই জিতবে যে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে। ওকে, সো যারা যারা যুক্ত হয়েছে সবাইকে আবার ওয়েলকাম করছি আজকের হিসাব বিজ্ঞান কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। প্রত্যেকে দ্রুত যুক্ত হয়ে যাই এবং সাথে বন্ধুদেরকে মেনশন করে দেই সবাই ঝটপট। সবাই হচ্ছে কমেন্টে বন্ধুদের মেনশন করো, পাশাপাশি একটা করে শেয়ার করে ডান লিখে দাও ভাইয়াকে ফার্স্ট। সবাই শেয়ার করে ডান লিখে দাও। আর যারা যারা সালাম দিয়েছে ভাইয়াপুর, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, সো প্রত্যেকের এই সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করা লাগবে, এবং আমি কোশ্চেন ব্যাখ্যা করবো, তোমরা সলভ করবা, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের ক্লাসের স্ট্র্যাটেজি। প্রত্যেকে ঝটপট একটু যারা যারা জয়েন করছি সবাই একটা করে শেয়ার করে ডান লিখে দেয় ভাইয়াকে, পাশাপাশি বন্ধুদেরকে মেনশন দাও, বন্ধুদেরকে মেনশন দাও ঝটপট। ওকে, সো সরাসরি কোশ্চেনে চলে যাব কথা না বলে। প্রথমে যে প্রশ্নটা আসছে সমাপনী দাখিলা থেকে, তার মানে এই কোশ্চেনটা আমরা সবাই পারবো। গত ক্লাসে আমরা সমাপনী দাখিলার বেসিকও ক্লিয়ার করেছি, পাশাপাশি আমরা কিন্তু প্রচুর অনেকগুলো কোশ্চেন সলভ করছি, তাই না? তো এই যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2018-19 সেশন আসছে, তার মানে আমরা প্রত্যেকেই কিন্তু এই কোশ্চেনটা আনসার করতে পারবো। ওকে স্যার, আমাদের শীটগুলো কবে দিবেন স্যার, প্লিজ বলেন। দেখেন আপনাদের শীট তো চলে গেছে অলরেডি, হচ্ছে আমাদের অফিস থেকে কুরিয়ার করে পাঠাই দিছে, এবং তোমরা দেখছো তোমাদের মহাসিন ভাই নিজে প্যাকেট করতেছে এবং একটা ভিডিও দিছে তোমাদেরকে, ঠিক আছে? যারা হচ্ছে ভয়ে আছে এই জন্য। আগে এই কোশ্চেনটা সবাই আমরা পারবো। স্ক্রিনে যুক্ত হয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু শেয়ার শেয়ার করি, প্রত্যেকে একটা শেয়ার করে ডান লিখে দাও ভাইয়াকে শুরুতেই। সবাই সবাই প্রত্যেকেই শেয়ার করি, শেয়ার করে ডান লিখে দেয়। ওকে, সো এই প্রশ্নটা তাহলে আমরা কি প্রত্যেকে পারবো না বলো? এই কোশ্চেনটা কি পারবো কিনা? এই কোশ্চেনটা আমরা প্রত্যেকে পারবো কিনা? গত ক্লাসে মানে গতকাল যে ক্লাসটা নিয়েছি ওইটা কিন্তু ফাউন্ডেশন ক্লাস ছিল, তার মানে ফাউন্ডেশনটা কিন্তু একদম ভেঙে ভেঙে পড়াইছি, তাই না? তো ফাউন্ডেশন ক্লিয়ার থাকলে এই কোশ্চেনগুলো তো তুমি বস ইজিলি পারবা আনসার করতে। তো দেখো কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেওয়া হয়, চটপট আনসার করি। এটা কি আমার আনসার করা লাগবে? আমি জানি যে আমার স্টুডেন্ট প্রত্যেকেই নিজ থেকে আনসার করতে পারবে, আমার আনসার করা লাগবে না। আমি শেয়ার করে দিচ্ছি। যারা যারা এই জায়গায় কমেন্ট করতেছো এডুকেশন পেজ থেকে, হ্যাঁ, তাদের কমেন্টগুলো পড়বো। মোহাম্মদ হোসেন খ নম্বর আনসার করছে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, শেয়ার ডান। এই আমি 3টা শেয়ার করলাম, ফাইনালি আমার প্রোফাইলে শেয়ার করে দিচ্ছি, তোমরা ঝটপট একটু শেয়ার করে দাও। ওকে স্যার কেমন আছেন? তাফসিরা খাতুন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, ঠিকঠাক মতো পড়াশোনা চলতেছে, ঠিক আছে? ওকে, যারা যারা মেনশন শেয়ার করছে থ্যাংক ইউ ভেরি মাচ, যারা করে দ্রুত করে দেই।
তো দেখো কোন হিসাব হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? আমরা জানি যে নামিক হিসাবগুলা, অস্থায়ী অবাস্তব হিসাবগুলা বন্ধ করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে এখানে নামিক হিসাব কোনটা বলতো? ক্রয় ফেরত। কারণ ক্রয় ফেরত এটা কি একটা বিপরীত ব্যয়, এটা কি একটা বিপরীত ব্যয়। তার মানে ভাইয়া বিপরীত ব্যয় এটা কি তোমার কি ছিল? এটা একটা নামিক হিসাব ছিল, অস্থায়ী হিসাব ছিল। আর পাশে যে তিনটা আমরা দেখতে পাচ্ছি, অনুপার্জিত এটা একটা দায়, আর পুঞ্জীবিত হচ্ছে এবং কুঋণ এটা হচ্ছে বিপরীত সম্পদ, এইগুলো কি বিপরীত সম্পদ। তার মানে আমরা বলতে পারি এই তিনটা হচ্ছে স্থায়ী হিসাব। আর এই স্থায়ী হিসাবগুলো কোথায় যাবে? স্থায়ী হিসাবগুলো সমাপনী পরবর্তী রেওয়ামিলে যাবে। তার মানে এই যে বিপরীত ব্যয়টা, সকল প্রকার আয় ব্যয় উত্তোলন বা লভ্যাংশ, এগুলো হচ্ছে কি তোমার নামিক হিসাব বা অস্থায়ী হিসাব। আর আমরা এই নামিক এবং অস্থায়ী হিসাবগুলো কি করে দিই? বন্ধ করে দিই। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। ইস্কেনুরি বলছে শেয়ার ডা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। দীপু ক নম্বর আনসার করছে, হাবিবা আক্তার আনসার করছি, যারা যারা আনসার করছি গ্রেট, মাশাআল্লাহ, সবার রেসপন্স করা লাগবে। হ্যাঁ, দেন আমরা নেক্সট কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটাই বলছে গাংচিল এক্সপ্রেস ভুল ক্রমে, গাংচিল এক্সপ্রেস ভুল ক্রমে 50,000 টাকা বকেয়া সেবায় সমন্বয় সাধন করেনি। তাহলে সমন্বয় সাধন করেনি, আর্থিক বিবরণীর ফলাফল কি হবে? সমন্বয় দাখিলা থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। সমন্বয় দাখিলা এই টপিকটা তোমাদের জন্য ফরজ, কারণ এই টপিক থেকে ঢাবি থেকে শুরু করে জাবি রাবি গুচ্ছ সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবেই আসবে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা এমসিকিউ আসতে পারে এখান থেকে, রিটেনে একটা এমসিকিউ এটলা, যদি 2টা এমসিকিউতে না আসে অ্যাটলিস্ট একটা রিটেনে একটা কিন্তু এমসিকিউতে আসবেই আসবে, ঠিক আছে। তার মানে ভাইয়া এই যে কোশ্চেন গুলো দেখতেছি এগুলো ভালো করে পড়বো। সমন্বয় দাখিলা না দিলে কি হয়, আগে দেখবো দিলে কি হয়। তো দেখো বকেয়া সেবায়, যদি বকেয়া সেবায়ের আমরা সমন্বয় দাখিলা করি, বকেয়া সেবায়ের সমন্বয় দাখিলা করলে কি হবে? করলে আমার সেবা বৃদ্ধি পাবে, সেবা আয় হিসাব ডেবিট করলে আমার কি হবে? সেবা আয় হিসাব ডেবিট কি হবে? সেবা আয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পাইছে। তার মানে আয় বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। প্রথমে আমরা লিখলাম ক্রেডিট, এবং এই যে বকেয়া আয় অথবা প্রাপ্য আয়, বকেয়া অথবা প্রাপ্য আয় হিসাব, হ্যাঁ, প্রাপ্য আয় হিসাব কি হবে? ডেবিট হয়ে যাবে। তার মানে যদি আমরা সমন্বয় সাধন করি, বকেয়া সেবায় সমন্বয় সাধন করি, তাহলে আমাদের কি হচ্ছে? এই যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে? সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর এখানে আয়ও বৃদ্ধি পাচ্ছে, আয়ও বৃদ্ধি পাচ্ছে। তো দেখো সমন্বয় সাধন করলে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং আয় বৃদ্ধি পাচ্ছে। এখন বলছে সমন্বয় সাধন করেনি, যদি সমন্বয় সাধন না করে, মনে করো সমন্বয় সাধন করলে সম্পদ বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়। এখন সমন্বয় সাধন না করলে তখন সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে, এবং ভাইয়া পুরা আয়ও কি করবে? আয়ও হ্রাস পাবে। তো এই জন্য সমন্বয় যদি ব্যতিক্রম নিয়ম থেকে আসে যে সমন্বয় সাধন না করলে কি হয়, তখন আমরা কি করব? তখন আমরা শুরুতে দেখব করলে কি হয়, ঠিক আছে। শুরুতে আমরা দেখব করলে কি হয়, তারপর না করলে কি, তার বিপরীত, দ্যাটস ইট, ঠিক আছে। করলে যা হবে, না করলে কি তার বিপরীত। বুঝতে পারছি ভাইয়া পুরা? অলরেডি দীপও আনসার করছো, আনিয়া হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে আনসার করছো, গ্রেট, মাশাআল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সম্পত্তি কম দেখানো হবে। যারা যারা বি নাম্বার আনসার করছে অল আর কারেক্ট, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই পরীক্ষার হলে গিয়েও ধুমধারে আনসার করবো, ঠিক আছে। এগুলা খুব কম সময় আনসার করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট, এই কোশ্চেনটা অনেক বড়, কিন্তু এই কোশ্চেনটা তুমি খুব অল্প সময় সলভ করতে পারবে যদি আগে থেকে প্র্যাকটিস করো। সমস্যা নাই, প্রত্যেকেই মনোযোগ দেই, গভীর মনোযোগ দেই, ইনশাআল্লাহ একদম ভেঙে ভেঙে পড়াবো যাতে করে কনসেপ্ট একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে বলছে লাভ ক্ষতি কত টাকা হবে। তো লাভ ক্ষতির সূত্রটা কি, এটা আমরা আগে লিখবো। ধরো লাভ ক্ষতি, মনে রাখবা এই পেতাম থেকে প্রতি বছরই প্রায় কোশ্চেন আসে। তার মানে এই অবচয় চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে লাভ ক্ষতি থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। লাভ ক্ষতি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো লাভ ক্ষতি ইকুয়াল কি? এই লাভ ক্ষতি ইকুয়াল হচ্ছে ভাইয়া বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। লাভ ক্ষতি ইকুয়াল কি বলতো? বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। ক্লিয়ার? বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। এবার দেখো তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কিনা। বলা আছে বর্তমানে যদি এই সরঞ্জামটি 2,50,000 টাকা বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 2,50,000 টাকা। পেয়ে গেলাম। এবার লাগবে কি আমাদের? এবার লাগবে হচ্ছে বই মূল্য। এখন কোশ্চেনে খুব ভালো করে মনোযোগ দিয়ে খুঁজে বের করার ট্রাই করো যে বই মূল্য আছে কিনা। তো আমরা পড়তেছি, বাট বই মূল্য দেখতে পাচ্ছি না। তো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, আমরা কি করব? বের করব।
না থাকলে বের করব। তো বই মূল্যটা বের করার সূত্র হচ্ছে ভাইয়া, এই বই মূল্য কিভাবে বের করবো আমরা? বই মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। ঠিক আছে, বই মূল্যটা আমরা কিভাবে বের করব? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। এখন দেখো এখানে ঝিলমিল ট্রেডার্সের ক্রয় মূল্য আছে কত টাকা? ক্রয় মূল্য আছে 5 লক্ষ টাকা, লিখে ফেললাম। দেন লাগবে আমার পুঞ্জীবিত অপচয়। এখন পুঞ্জীবিত অপচয় কত আছে ভালো করে খেয়াল করো, এখানে কোনো অপচয়ও নাই, পুঞ্জীবিত অপচয় দূরের কথা, অপচয় দেওয়া নাই। তো আবার কি করতে হবে? আমার শুরুতে অবচয় বের করতে হবে। তো অবচয় তো আমরা সরলরৈখিক মেথডে বের করতে পারি, যেহেতু মেথডটা সরলরৈখিক। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এই যে ভগ্নাবশেষ মূল্য আছে 50, তারপর এটাকে ভাগ করবো আমরা ম্যাথকাল দিয়া। ম্যাথকাল কত? 10 বছর। এই যে 10 বছর। তো দেখো 10 বছর যদি আমি করে ফেলি, 5 লাখ থেকে 50 বাদ দিলে 4,50,000, এটাকে 10 দ্বারা ভাগ করলে 45,000 টাকা। এই 45,000 টাকা প্রতি বছরে অবচয়। দেখো এই ম্যাথটা আমরা কি কি শিখতেছি? আমরা অবচয় শিখতেছি, আমরা পুঞ্জীবিত অবচয় শিখতেছি, আমরা শিখতেছি ভাইয়া বই মূল্য বের করা, এবং সর্বশেষ আমরা শিখবো হচ্ছে লাভ ক্ষতি। ঠিক আছে, তার মানে একটা ম্যাথে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি। এই জন্য সবাই মনোযোগ দেই। কোশ্চেন বড় হইলেও আমরা কিন্তু হচ্ছে এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, তাই না? তো এভাবে তোমাকে যদি ভেঙে ভেঙে শিখাই, তাহলে হিসাব বিজ্ঞানের কোনো চ্যাপ্টারে কোনো তোমার প্রবলেম থাকবে না। থাকবে না। কারণ হচ্ছে কি, এই যে দেখো আমি শুরুতে লাভ ক্ষতি বের করলাম, দেন লাভ ক্ষতি বের করতে গিয়ে দেখলাম যে বিক্রয় মূল্য আছে 2,50,000 টাকা, কিন্তু বই মূল্য দেওয়া নাই। কোশ্চেনে খুঁজে দেখলাম বই মূল্য নাই। তো আমরা কি করব? বই মূল্য বের করব। এই যে দেখো বই মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। ঠিক আছে, তো ক্রয় মূল্য বের করছে কিন্তু পুঞ্জীবিত অপচয় নাই। এখন পুঞ্জীবিত অপচয় আমরা কখন পাবো? যখন আমরা অপচয়টা বের করতে পারবো, তাই না? যখন আমরা অপচয়টা বের করতে পারবো। তো এখানে অপচয় দেওয়া নাই, আমরা অপচয় বের করলাম। এই যে অপচয় বের করার সূত্র হচ্ছে ভাইয়া ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড ম্যাথকাল। ম্যাথকাল কত? 10 বছর করলে এই যে 1 বছর আমার অপচয় কত বের হয়েছে? 1 বছর অপচয় বের হয়েছে আমাদের এখানে 45,000 টাকা। কত বের হয়েছে? 45,000 টাকা। ঠিক আছে, এখন দেখো মেশিনটা সে 4 বছর ব্যবহার করছে। ঝিলমিল ট্রেডার্স 4 বছর পূর্বে মেশিন ব্যবহার করছে, কিনছে। তার মানে সে কত বছর ব্যবহার করছে? 4 বছর। তার মানে সে 4 বছর ব্যবহার করছে। তো 1 বছরে যেহেতু 45,000 টাকা, হ্যাঁ, তাহলে 4 বছরে কত হবে? 4 বছরে 1,80,000 টাকা। এই যে একাধিক বছরের অপচয় যখন একসাথে করা হয়, অ্যাকিউমুলেট করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? পুঞ্জীবিত অপচয় বা অ্যাকিউমুলেট ডেপ্রিসিয়েশন। তার মানে ভাইয়া 1,80,000 টাকা পুঞ্জীবিত অপচয়, এটা আমরা বের করে ফেললাম। তাহলে পুঞ্জীবিত অপচয় কত টাকা? 1,80,000 টাকা। এখন এই 5 লাখ থেকে যদি আমি 1,80,000 বাদ দেই, তার মানে 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা কি আমার বই মূল্য। তাহলে এই বই মূল্য বা পুস্তক মূল্য ফাইনালি আমরা পেয়ে গেছি 3,20,000 টাকা। এবার আমাকে বলো ভাইয়া, যেই মেশিনটার বিক্রয় মূল্য ছিল 2,50,000 টাকা, মানে মূল্য ছিল হচ্ছে 3,20,000, এই 3,20,000 টাকার মেশিন বা যন্ত্রপাতি তুমি বিক্রি করছো 2,50,000, তাহলে লাভ না লস? লাভ না লস বলো? তাহলে কি আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে বলো? তার মানে ভাইয়া যদি আমরা দেখি বিক্রয় মূল্য বই মূল্যের চাইতে কম, তার মানে আমাদের ক্ষতি হয়েছে। যখন বই মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হবে, তখন আমাদের কি হবে? তখন হচ্ছে আমাদের লাভ হবে। তখন আমাদের কি হবে? তখন হচ্ছে লাভ হবে। বুঝতে পারছি? ক্লিয়ার দেয়ার স্টুডেন্টস? ক্লিয়ারলি বুঝতে পারছি প্রত্যেকে? ওকে, তার মানে আমাদের এখানে কিন্তু হচ্ছে 70,000 টাকা ক্ষতি হয়ে গেছে। কত টাকা? 70,000 টাকা ক্ষতি হয়েছে। 70,000 টাকা ক্ষতি হয়েছে। ক্লিয়ার? একটা কোশ্চেন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম, এবং এই প্যাটার্নে একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কোশ্চেন পাবে। সো আমাদের কিন্তু এগুলো খুব ভালো করে শিখতে হবে। আমাকে বলো প্রত্যেকে, এখানে যারা আসি প্রত্যেকেই বলো যে অবশ্যই আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি কিনা। আনিয়া বলো বুঝতে পারছি কিনা। ওকে, যারা যারা মেনশন দিতেছি থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? লস, ইয়েস লস। তাহলে লস হয়ে গেছে 70,000 টাকা। এত কষ্ট করে ম্যাথ সলভ করলাম, তাই না? এতগুলা পার্ট বের করলাম, আলটিমেটলি আমাদের কি হয়েছে? লস হয়েছে। সমস্যা নাই, কষ্ট করলে প্রফিট আসবে। ঠিক আছে, আর একটু কষ্ট করি আমরা, কি বলো? ওকে, সো নেক্সট কোশ্চেন নাম্বার 4। নতুন অনুপাত। এই নতুন অনুপাত তুমি 1 সেকেন্ডে বের করবা, যারা আমার আগের ক্লাসগুলো করছো। সো নতুন অনুপাত তুমি 1 সেকেন্ডে বের করবা, 1 সেকেন্ড। ঠিক আছে, দেখো জাস্ট দেখো, এখানে বিথি এবং চৈতি দুইজন অংশীদার আছে।
তাদের মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 3:2। কত? 3:2। তাহলে একদম শুরুতে যে দুজন অংশীদার তারা 3/2, হ্যাঁ, এই অনুপাতে কি পাবে? মুনাফা পাবে। তারপর দেখো ভাইয়া, তারা সাথীকে 3/1 অংশ কি করছে? অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করছে। তাহলে তাদের নতুন অনুপাত কত হবে? ঠিক আছে, এখানে টোটাল মুনাফা 3 ভাগ, 3/1 যদি গ পায় মানে সাথী পায়, তাহলে বাকি যে 2 ভাগ এটা কে পাবে? পুরাতন অংশীদাররা পাবে। এই জন্য মনে রাখবা, এটা পুরাতন অনুপাত, এটা নতুন অনুপাত। আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, এটা পুরাতন অনুপাত, এটা নতুন অনুপাত। তো নতুন অনুপাতের কি ফল? বিয়োগ ফল। দেখো 3, এই 3 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত থাকে? 2 থাকে। কত থাকে? 2 থাকে। ঠিক আছে, কত? 2। এই বিয়োগ ফলকে গুণ করা পুরাতন অনুপাতের সাথে। তো দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখন হয়ে গেল 2টা। এবার 3 নাম্বারটা আমরা কিভাবে বের করব? এই পুরাতন অনুপাতের যোগফল। কি ফল? যোগফল। 3 যোগ 2 কত হয়? 5। এই 5কে গুণ করবো আমরা নতুন অনুপাতের সাথে, তাহলে 5 একে 5। তাহলে 6 4 5, এই 6 4 5 এটা কি? এটা আমাদের নতুন অনুপাত। 6 4 5 এটা কি? এটা আমাদের নতুন অনুপাত। 6 4 5, এই 6 4 5 এটা হচ্ছে আমাদের নতুন অনুপাত। ক্লিয়ার? 6 4 5 এটা হচ্ছে আমাদের নতুন অনুপাত। সবাই বুঝতে পারছি? 6 4 5 এটা হচ্ছে নতুন অনুপাত। জিদান ইসলাম জিম বলছো 15 মিনিট লেট অলরেডি, সো প্রবলেম নাই, শুরু থেকে ক্লাসটি করে নিবা। আমরা শুরুতে হচ্ছে 3টা কোশ্চেন সলভ করছি, এর মধ্যে একটা কোশ্চেন অনেক বড় ছিল, মানে একটাই হচ্ছে 4টা কোশ্চেন সলভ হয়ে গেছে। ঠিক আছে, সো এই কোশ্চেনগুলো আমরা প্রত্যেকে দেখে নিব, এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে দেখে নিব। বুঝতে পারছি? ওকে, সো দেখো এখন তোমাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় অফার, এবং এই অফারটি চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, এই আমাদের কোর্সে ভর্তি হলেই কমার্স হান্টার্সের যে কোর্সটি আমাদের সি ইউনিট কমপ্লিট কোর্স, সি ইউনিট কমপ্লিট কোর্স, কমপ্লিট কোর্স মানে কি? একটি কোর্সে ভর্তি হলেই তুমি কিন্তু 12টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, তো দেখো 30শে আগস্ট পর্যন্ত কিন্তু এই অফারটি চলবে, এবং আমাদের যারা পুরাতন শিক্ষার্থী আছে, মানে পুরাতন বলতে আগে ভর্তি হয়েছি, তারাও কিন্তু প্রত্যেকে কি পাবে? আমাদের টি শার্টটি পেয়ে যাবে। তো কোর্স মেটেরিয়ালস এর সাথে তোমরা কিন্তু এক্সক্লুসিভ এই টি শার্টটি পাবে, পাশাপাশি রিটেন ফাউন্ডেশন বুক এটা পাবে। হ্যাঁ, এই বিশেষ অফারটি থাকছে শুধুমাত্র 30শে আগস্ট পর্যন্ত। তার মানে যারা ভর্তি হয়নি এখনো, জটপট দ্রুত ভর্তি হয়ে যায়, কারণ এই সুযোগটা কিন্তু তুমি বারবার পাবে না। ঠিক আছে, এবং এই যে প্রিন্টেড লেকচার শিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো সম্পূর্ণ ফ্রিতে পাবে কোর্সের সাথে। বুঝতে পারছি? এবং আমাদের যে টিচার প্যানেল, বুঝতেই পারছো, বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিচার প্যানেল হচ্ছে আমাদের কমার্স হান্টার্সের। ওকে, অভিজ্ঞতা বলো, পাশাপাশি হচ্ছে একটা সাবজেক্টের টিচার সংখ্যা বলো, ব্যাকগ্রাউন্ড বলো, সব মিলাই কি ওভারঅল একদম বাংলাদেশের বেস্ট টিচার প্যানেল কমার্সের জন্য। ঠিক আছে, সো যারা ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যায়। আর বিস্তারিত জানতে আমাদের কমার্স হান্টার্স পেজে নক করে তুমি বিস্তারিত জানতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, কমার্স হান্টার্স পেজে নক করলে তুমি বিস্তারিত জানতে পারবে। ওকে ওকে, সো নেক্সট কোশ্চেন। এবার দেখো আমরা একটা ম্যাথ সলভ করবো, এবং এটা আর্থিক বিবরণী বিশ্লেষণ টপিকের একটা ম্যাথ। আর্থিক বিবরণী বিশ্লেষণ এই টপিকটা কিন্তু অনেকের ফেভারিট, তাই না? আর্থিক বিবরণী বিশ্লেষণ এই তোমাদের ফেভারিট না? আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা কিন্তু আমাদের অনেকেরই ফেভারিট। ওকে, সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিপিএসসি তে 3 পয়েন্ট লাগবে নাকি 4 পয়েন্ট লাগবে? দেখো কমার্স ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সার্কুলার চেঞ্জ হয়, তবে 3 পয়েন্ট না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু বেশি, 3.50 মেবি। ঠিক আছে, সো এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা হচ্ছে একটু এই বছর যে সার্কুলার দিচ্ছে ওইটা একটু দেখতে হবে, দেখে জানাবো। তুমি আমাকে নক করো, হ্যাঁ, ক্লাস শেষ হলে আমি এটা একদম এক্সাক্ট যেটা এটা জানাই দিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু বেশি লাগে, ঠিক আছে, সবচেয়ে বেশি 8.50 বা 8। ওকে, তো দেখো এখানে চলতি মূলধন আছে, এই চলতি মূলধনের আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। ভাই বিকল্প নাম কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, বিকল্প নাম খুব ভালোভাবে জানতে হবে, কার্যকরী মূলধন। তো দেখো এখানে আছে কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত টাকা এটা বের করতে বলছে। এখানে আছে চলতি অনুপাত, এই চলতি অনুপাত 5:2, তাহলে এই 5 হচ্ছে চলতি সম্পদ, আর এই 2 হচ্ছে কি চলতি দায়। এখন দেখো চলতি মূলধন টাকায় দেওয়া আছে 1,80,000 টাকা। চলতি মূলধন মানে কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ আছে 2 অনুপাতে দায় আছে কত? সরি, চলতি সম্পদ আছে 2 আর চলতি দায় 5। চলতি সম্পদ আছে 5 আর চলতি দায় আছে কত? 2। তাহলে চলতি সম্পদ 5, এই 5 থেকে চলতি দায় বাদ দেই 2। তার মানে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? পাওয়া যায় চলতি মূলধন। তার মানে ভাইয়া এখানে 1,80,000 - 2 3।
এখন এটাকে ভাগ করলে হয় 60,000 টাকা। দেখো কি চাইছে, চাইছে চলতি দায়ের পরিমাণ কত, তো চলতি দায় আমার কত ছিল 2, তাহলে এই অ্যামাউন্টকে আমি কি করবো এবার 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব চলতি মূলধনের পরিমাণ। এই যে দেখো প্রতিষ্ঠানের চলতি দায়ের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা, আর চলতি মূলধন দেওয়া ছিল 1,80,000 টাকা। এখন এই প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে দেয়, এই কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করে দেয়, তাহলে আমরা কি করব, এই প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে আমরা কি করব বলো, এই কোশ্চেনটা যদি চেঞ্জ করে দেয় তাহলে আমরা কিন্তু এই যে 60,000 টাকা বের হয়েছে, যদি চলতি দায়ের জায়গায় বলতো চলতি সম্পদ কত, তাহলে জাস্ট 5 ধারা গুণ করতে হতো। কত ধারা? 5 ধারা। তাহলে 5 আছে চলতি সম্পদ, 5 6 30, তখন এই চলতি সম্পদ কিন্তু বের হতো 3 লক্ষ টাকা। তো দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা চেঞ্জ করলে এতটুকুই করতে পারে। চাইছে চলতি দায়, তোমাদের বের করতে বলতে পারে চলতি সম্পদ। কি বের করতে বলতে পারে? চলতি সম্পদ। চলতি দায়ের জায়গায় চলতি সম্পদটা বের করতে পারে। দ্যাটস ইট, খেলা শেষ। বুঝতে পারছি কিনা? এই চয়ন বলো, চয়ন, নাজমুল হোসাইন, মোহাম্মদ হোসাইন। চয়ন এত লেট করছে কেন ভাইয়া? ক্লাসে একদম টাইমলি চলে আসবে। তোমরা হচ্ছে সময়ের ব্যাপারে পুরোপুরি কনসার্ন থাকতে হবে, 100% সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে? যখন যদি ক্লাস থাকে তোমাদের 9টা বাজে, তোমরা 8:55 মধ্যে একদম পুরোপুরি রেডি থাকবা নোট খাতা নিয়ে। আর আমাকে একটু বলো তো, অনলাইনে ক্লাস করো আর যেখানে ক্লাস করো, আমাদের কোর্সে ভর্তি হইছো আর যারা হও নাই, ডাজন্ট ম্যাটার, এখানে যারাই ক্লাস করতেছি সবার একটা নোট খাতা আছে হিসাব বিজ্ঞানের জন্য। বলো তো কে কে নোট খাতা এখনো তৈরি করি নাই? কে কে তৈরি করছে এটা আগে বলি। কে কে নোট খাতা তৈরি করছে? প্রিপারেশন নিচ্ছ ভালো কথা, তুমি যদি গুছিয়ে প্রিপারেশন না নাও আলটিমেটলি ভাই কোনো লাভ নাই। তোমার 3 মাস শেষ হয়ে যাবে, তোমার প্রিপারেশন গুছানো হবে না। তুমি ঠিকই পড়ছো কিন্তু পরে মনে হবে যে আমি ভরসা পাচ্ছি না আমার প্রিপারেশনের উপরে। সো নোট খাতা কে কে তৈরি করছে? তুমি যদি ঢাবিয়ান হতে চাও, ঠিক আছে, তুমি যদি ঢাবিয়ান হতে চাও, মনে করো ঢাবিয়ান, ঢাবিয়ান, তারপর মনে করো জাবিয়ান, তারপর কি আছে জবিয়ান, চবিয়ান, ওকে, সো রাবিয়ান, আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে, বিওপিয়ান। যেটাই হতে চাও না কেন, যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার কিন্তু এখন থেকে সবকিছু গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, প্রচুর প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, পারো না পারো ডাজেন্ট ম্যাটার, অ্যাটলিস্ট তুমি দেখো ব্যাখ্যা করে কোন টপিক থেকে এই কোশ্চেনটা আসছে। আর আমরা এই জন্য তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস কিন্তু অলরেডি অনেকগুলো নেওয়া হয়ে গেছে, তাই না? সো এখানে অনেকে তৈরি করছে, যেমন আমাদের মেহেদি তৈরি করছে, নিপা তৈরি করছে, ইস্কেনরি বলছে করিনি স্যার। ভাইয়া করে ফেলবা, খুব যত তাড়াতাড়ি পসিবল করে ফেলবা, ঠিক আছে, যত তাড়াতাড়ি পসিবল। জি স্যার আমার আছে, আনিয়া বলছো সরি। তারপরে জ্যোতি চৌধুরী করেছি কিন্তু এখনো নোট করি নাই কিছু। এই যে ফাঁকি দিচ্ছ ভাই, আমি যতটুকু পড়াচ্ছি তুমি নোট করো। মানে আমরা মনে করো এত জায়গায় এত টাকা খরচ করে ফেলি, যখন ধরো ক্লাস আমরা সবাই ওয়াইফাই দিয়ে ক্লাস করি, কারেন্ট চলে গেলে ক্লাস করতে পারি না কেন ভাই? এই ক্লাসটা তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট না? তুমি কি 30 টাকা 50 টাকা খরচ করতে পারো না এমনি কেনার জন্য? কিন্তু এখানে আমরা খরচ করবো না, এখানে খরচ করে অনেক কষ্ট লাগে, তাই না? কষ্ট লাগে না? তো দেখো যারা নোট খাতা তৈরি করো না, আবার বলতেছি ভাইয়া নোট খাতা মাস্ট, শুধু যে হিসাব বিজ্ঞানের জন্য না, তোমার কিন্তু অবশ্যই হচ্ছে ওই ইংরেজি আছে, বাংলা আছে, এগুলোর জন্য রাখতে হবে। মার্কেটিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলোর জন্য তার যদি হয় তুমি একটা তৈরি করো, একটা থাকবে, ওটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখবা। জি স্যার সব সাবজেক্টের নোট খাতা আছে, গ্রেট, মাশাআল্লাহ। এই যে চয়নের মতো সবার থাকতে হবে, ঠিক আছে, সবার থাকতে হবে। 3 মাস পর যাতে তোমার প্রিপারেশনটা একদম গুছানো থাকে, হাতের মুঠোয় থাকে, ঠিক আছে। এই কাজগুলো না করতে পারলে তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে, বুঝতে পারছি? এই কাজগুলো তুমি না করলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে যাবে। ভাই জিকের জন্য আমার কিছুই করা লাগবে না, তোমার মেইন টার্গেট থাকবে কি? বি ইউনিট। রাবিতে কমার্সের জন্য বি ইউনিট, ঢাবিতে সি ইউনিট। তোমার মেইন টার্গেট থাকবে তোমার নিজের ইউনিট, পাশাপাশি প্রিপারেশন নিলে টুকটাক সাধারণ জ্ঞান পড়বা, অনেক বেশি না, আহামরি কোশ্চেন ব্যাংক পড়বা। আর আমাদের তো ফ্রি ক্লাস হয়, এগুলো দেখবা। আর সাধারণ জ্ঞান তেমন না যে তোমার টিচার কাছে পড়তেই হবে, সাধারণ জ্ঞান তুমি পড়লেই পারবা। ওকে, অল্টারনেটিভ হিসেবে সবাই আমরা ঢাবি যাদের সুযোগ আছে বি ইউনিটে পরীক্ষা দিব, মানে বিভাগ পরিবর্তন ইউনিটে, সেখানে তোমাদের 273টা প্লাস সিট আছে, বুঝতে পারছি? এই সুযোগটা কেউ মিস করবো না। এই যে ট্যাগ গুলা, ঢাবিয়ান, জাবিয়ান, জবিয়ান, চবিয়ান, রাবিয়ান, হ্যাঁ বিউপিয়ান, তারপরে যে খুবিয়ান,
কুমিল্লা যারা আছি, হ্যাঁ কুবিয়ান, তো এইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে বলো তো? মানে প্রত্যেকটাই সুন্দর, তারপরে কার কোনটা হওয়ার স্বপ্ন, ড্রিম, বলি তো? কে কোন ট্যাগটা আর 3 মাস বা 4 মাস পর নিজের নামের পাশে লাগাতে চাচ্ছ, অ্যাড করতে চাচ্ছ, বলি তো? রাবিতে বি ইউনিট, ইয়েস ইয়েস, বাংলা করছি শুধু, গ্রেট। শুধু বাংলা না ভাই, আমি যখন হিসাব বিজ্ঞান পড়াবো সব লিখে পড়াবো, সব, ঠিক আছে? এবং যা পড়াবো প্রত্যেকটা নোট করবা, কারণ প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা একটা কোশ্চেন দেখবো। এই কোশ্চেনটা আমরা একটু পরে সলভ করব, হ্যাঁ একটু প্রবলেম আছে। তারপর হচ্ছে আমরা কোম্পানির সম্পত্তির আবর্তন অনুপাতটা দেখবো। সম্পত্তি আবর্তন অনুপাত, তো এই সম্পত্তি আবর্তন অনুপাতের সূত্র কি বলতো? এগুলো যা সূত্রের খেলা, সম্পত্তি আবর্তন অনুপাত। একটা বিষয় একটু ক্লিয়ার করো, এই যে সম্পত্তি আবর্তন অনুপাত, এটার যে বিকল্প নামগুলো সেগুলোকে আমরা জানি, বিকল্প নামগুলো জানি, হ্যাঁ চয়ন, বিকল্প নামগুলো জানি? একজন বলছে কোরিয়ান, ঢাবিয়ান, ওকে গ্রেট মাশাআল্লাহ, ডিউ, রহিম এসকে, তারপর হচ্ছে শুভ বলছো ঢাবিয়ান অথবা জাবিয়ান, গ্রেট মাশাআল্লাহ, ভালো লাগে। সো এই যে তোমরা বলতেছো না, আর ভাই সেগুলো থাকলে ভালো লাগে, তোমরা ক্যাম্পাস আসবে, দেখা হবে। আমাদের চয়ন বলছে ডিউ, গ্রেট। মাহিন বলছে রাবি অথবা চবি, গ্রেট। জাহিদ ঢাবিয়ান, রাবি বি ইউনিটে দেবো, গ্রেট গ্রেট। যার যেই স্বপ্ন আছে, লিখন বাদশাহ, চবিতে পরীক্ষা দিব না, ওকে রাবিয়ান রাবিয়ান। মাইশা বলছো ঢাবিয়ান বা জাবিয়ান, সরি জবিয়ান, ওকে। এক একজনের এক এক ড্রিম আছে, সো যে যেটার জন্য পরিশ্রম করতেছে একদম মন থেকে করো, হ্যাঁ চেষ্টা তুমি করলে অবশ্যই সেটা থেকে রেজাল্ট আসবে, বাট চেষ্টা একদম মন থেকে করতে হবে, সঠিকভাবে করতে হবে, ঠিক আছে? এবং আমাদের পেইড বেসে যারা ভর্তি হয়েছে ইনশাল্লাহ একদম প্রপার একটা গাইডলাইন তো পাবেই, পাশাপাশি একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেরা একটা সার্ভিস পাবে তোমরা। তো দেখো সম্পত্তি আবর্তন, এই আবর্তনের আরেকটা নাম টার্ন ওভার। লাস্টের কোশ্চেন আসছে টার্ন ওভার আসে না, আবর্তন আসে না, আসছে কি ঘূর্ণন। এই ঘূর্ণন মানে হচ্ছে কি, ঘূর্ণন মানে এই যে আবর্তন, দেখছো বিকল্প নাম কিন্তু মাস জানা লাগবে। তাহলে ভাইয়া এই সম্পত্তি আবর্তনের সূত্র কি? এটা হচ্ছে ধারে বিক্রয়, এই ধারে বিক্রয়কে আমরা ভাগ করে দিব কি ধারা? ভাগ করে দিব হচ্ছে গড় সম্পত্তি ধারা। কি ধারা? গড় সম্পত্তি ধারা। কি ধারা? গড় সম্পত্তি ধারা। এখন দেখো ধারে বিক্রয় কত আছে ভাইয়া? ধারে বিক্রয় আছে 1,75,000 টাকা। ওকে, ধারে বিক্রয় আমরা দেখতে পাচ্ছি 1,75,000 টাকা। এবার আমরা বের করবো গড় সম্পত্তি। গড় সম্পত্তি তো প্রত্যেকে বের করতে পারি, তাই না? গড় সম্পত্তি আমরা প্রত্যেকে বের করতে পারি না। গড় সম্পত্তি কিভাবে বের করব? প্রারম্ভিক যে সম্পত্তি আছে, প্রারম্ভিক সম্পত্তি এবং সমাপনী সম্পত্তি দুইটা যোগ করব। আমরা জানি গড় কিভাবে বের করে, সবগুলো যোগ করে ওই নাম্বার দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে সমাপনী সম্পত্তি আছে কত? 4 লক্ষ টাকা। এই 4 আর হচ্ছে 3, এটাকে অর্ধেক করে দাও। 4 আর 3 7, 7-এর অর্ধেক কত? 3,50,000। তাহলে এই 3,50,000 টাকা হচ্ছে আমাদের গড় সম্পত্তি, 3,50,000 টাকা। এটাকে করলে হবে 0.5, 0.5 বার। এই আবর্তন অনুপাত মনে রাখবে, অলওয়েজ রেজাল্ট আসবে বারে, ঠিক আছে? আবর্তন অনুপাতের রেজাল্ট অলওয়েজ কিভাবে আসবে? রেজাল্ট অলওয়েজ আসবে বারে। আবর্তন অনুপাতের রেজাল্টটা অলওয়েজ কিভাবে আসবে? রেজাল্টটা অলওয়েজ বারে আসবে আবর্তন অনুপাতে। ওকে, সো এটা কি সবাই ক্লিয়ার? আমরা একটু মেনশন দেই, বন্ধুদেরকে মেনশন দেই যাতে সবাই মিলে ক্লাস করতে পারি, ঠিক আছে? চয়ন কি বলছে? জি স্যার, এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার, মাশাআল্লাহ। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ কোনো টেনশন নেওয়া লাগবে না ইনশাল্লাহ। তারপর দেখো 8-এ বলছে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? তো পরিবর্তনশীল ব্যয় কোনটা? যে ব্যয়টা উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে বাড়ে বা কমে। তার মানে উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন যেই ব্যয়টা হচ্ছে বৃদ্ধি পাবে, আবার উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে যে ব্যয়টা হ্রাস পায় সেটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টা স্থির থাকে, ফিক্স থাকে, সেটা হচ্ছে কি ব্যয়? সেটা হচ্ছে ভাইয়া আমাদের স্থায়ী ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ কাঁচামাল। এই প্রত্যক্ষ কাঁচামাল যেটা উৎপাদনের সাথে ডিরেক্টলি ইনভলভ, তার মানে এই প্রত্যক্ষ কাঁচামালটা উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে জড়িত। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাইলে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ হ্রাস পাইলে কি করবে? হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। 8-এ হচ্ছে গ নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা, ভাইয়া এটা যে কতটা ইম্পর্টেন্স বলে বুঝাতে পারবো না। মানে তুমি এই যে অ্যাডমিশন দিবে,
ঢাবি থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যার সমন্বয় থাকলে এই কোশ্চেনটা আসার পসিবিলিটি 95%। এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 95%। 95%। ওকে, সোনালী খানম এত লেট করছে কেন? ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, এই অনুপার্জিত, এটার বিকল্প নাম জানা লাগবে। অনুপার্জিতের আরেকটা নাম হচ্ছে অগ্রিম, এবং এটার আরেকটা নাম হচ্ছে অনর্জিত। অনর্জিত বা অগ্রিমায়, ঠিক আছে, একই। এখন এটা সমন্বয় থাকলে করলে আমার কি হবে? আয় বৃদ্ধি পাবে, তার মানে সেবা হিসাব ক্রেডিট, কারণ আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আর এখানে আমার দায়টা কি করবে? হ্রাস পাবে। তাহলে অনুপার্জিত সেবা হিসাব কি হবে? অনুপার্জিত সেবা হিসাব হয়ে যাবে ডেবিট। দায় হ্রাস পেলে কি? ডেবিট। তাহলে আমাদের এখানে দায়টা কি করলো? দায় হচ্ছে হ্রাস পেল। আর আয় কি করলো বলতো? আয়টা হচ্ছে বৃদ্ধি পাইছে। আয় কি করছে? আয় হচ্ছে বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? দায় হ্রাস, আয় বৃদ্ধি। দায় হ্রাস, আয় বৃদ্ধি। স্যার আমি কিছু অধ্যায় বাদ দিছিলাম এখন, তাই ঝামেলা হচ্ছে। সমস্যা নাই, বাদ দিছো। এখন একটু ভাই আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। কি করতেছি? আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। তার মানে কিছু কোশ্চেন তোমার কাছে একটু কঠিন মনে হবে তুমি যদি ওই চ্যাপ্টারটা না পড়ো, কিন্তু আমরা কিন্তু আমাদের পেইড বেসের ক্লাসে হিসাব বিজ্ঞান পরিচয় থেকে শুরু করবো, মানে একদম বেসিক 9-10 এর বেসিক থেকে শুরু করব। তখন তোমার প্রত্যেকটা টপিকের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি ইজিলি কোশ্চেন সলভ করতে পারবে। সুতরাং জ্যোতি চৌধুরী, কোনো টেনশন নাই ভাইয়া, ইজিলি পারবা পড়তে। আমাদের রহিম আজকে আনসার করতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ রহিম। ওকে, তাহলে 9 হচ্ছে দায় হ্রাস করে এবং আয় বৃদ্ধি করে, রাজস্ব আয় বৃদ্ধি করে। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই 3 স্টার দিয়ে রাখি। এটাতে কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, কোশ্চেন আসার পসিবিলিটি কিন্তু অনেক 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 বেশি। গট ইট ডিয়ার স্টুডেন্টস? চয়ন, বুঝতে পারছি? ওকে, তো দেখো আকর্ষণীয় অফার চলবে মাত্র 30শে আগস্ট পর্যন্ত। যদি বিস্তারিত জানতে চাও আমাদের পেজে এখনই নক দাও। ঠিক আছে, এই সুযোগটা কিন্তু আর পাবে না। এই স্টিসিন টাইম সেভস 9। ওকে, স্টিসিন টাইম সেভস 9। সময় 1/4, অসময়ের 10/4। দেখো 10-এ বলছে অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। তো দেখো চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না মানে কি? চলতি অনুপাতে হচ্ছে তোমার বাড়বেও না কমবেও না। তো চলতি অনুপাত কি বলতো? চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাত মানে হচ্ছে, চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। এখন দেখো স্বল্প মেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ। স্বল্প মেয়াদী ঋণ মানে কি? চলতি ঋণ। তো এই চলতি ঋণ দিয়ে চলতি দায় দায় পরিশোধ করছে, তাহলে এই চলতি দায়টা একবার বাড়ছে কমছে আলটিমেটলি সমান আছে, এটাই কোনো প্রভাব ফেলবে না। বিবিধ দেনাদার হতে নগদ আদায়। দেখো দেনাদার থেকে নগদ আদায়, দেনাদার একটা চলতি সম্পদ, নগদ একটা চলতি সম্পদ। তাহলে দেনাদার একবার কমছে, নগদ নামক সম্পদ একবার বাড়ছে, আলটিমেটলি কি আছে? ইকুয়াল আছে, এটা কোনো পরিবর্তন হবে না, মানে প্রভাব ফেলবে না। বিবিধ পাওনাদারকে নগদ প্রদান, তাহলে পাওনাদারকে নগদ প্রদান করছে, তাহলে পাওনাদার নামক চলতি দায়টা কমে গেছে, আর এখানে কি সম্পদটা বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে এটার কারণে কি তেমন কোনো প্রভাব ফেলবে না, একবার বাড়ছে একবার কমছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 3টাই কিন্তু কারেক্ট আনসার। তো প্রভাব ফেলবে কোনটা? কোশ্চেনটা হওয়ার কথা ছিল যে প্রভাব ফেলবে কোনটা, তাহলে হতো এই যে এটা নগদের স্থায়ী সম্পত্তি বিক্রয়। নগদের স্থায়ী সম্পদ বিক্রি করলে এটার সাথে কি, এটার সাথে হচ্ছে কোনো তোমার কি নাই, কোনো সম্পর্ক নাই। নগদে যদি স্থায়ী সম্পত্তি আমি বিক্রি করি, ঠিক আছে, স্থায়ী সম্পদ বিক্রি করলে আমার নগদ টাকা বাড়বে, আর স্থায়ী সম্পদ তার চলতি অনুপাতে আসবে না, আসবে না। তাহলে এটার কারণে কি তোমার হচ্ছে প্রভাব পড়বে। প্রভাব পড়বে না কোনটা? প্রথম 3টা, ক খ গ। ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা কিন্তু ভুল ছিল। তো এই টাইপের কোশ্চেন গুলাতে তোমাদের অনেকের ভয় কাজ করতে পারে, ভাইয়া যদি কোশ্চেন যদি ভুল থাকে তাহলে কি আমাদের সবার মার্ক কেটে দিবে? আমরা কি আনসার করবো কি করবো না? সবাই কোশ্চেন করে থাকো না। দেখো যেই প্রশ্নটায় ভুল থাকবে মেহেদি, যে কোশ্চেনটায় ভুল থাকবে, বুঝতে পারছি রহিম, তারপর আমাদের মেহেদি সায়েম, যেই কোশ্চেনটা ভুল থাকবে ওই কোশ্চেনটার মার্ক সবাই পাবে। সো ডোন্ট ওয়ারি, ওইটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ভুলেও পরীক্ষার হলে টিচারের সাথে কি করা যাবে না? তর্ক করা যাবে না। তর্ক করতেছে মানে কি? তোমার টাইম ওয়েস্ট, এবং এটার ইম্প্যাক্ট পুরো পরীক্ষায় পড়বে। ঠিক আছে, এই জন্য করা যাবে না। মন ফরিং বলছো, ভাইয়া আমরা যে যে ইউনিটে এক্সাম দিব সেই ইউনিটের ভার্সিটির কোশ্চেন ব্যাংক গুলা কি বেশি দেখবো? ইয়েস, অবভিয়াসলি তুমি হচ্ছে যেই ইউনিটের পরীক্ষা দিবা, যেই বিশ্ববিদ্যালয়ে
ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অবশ্যই অবশ্যই সলভ করবা এবং কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করবা। ওকে চয়ন, মেহেদি, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, এবার বলছে লামিয়া ট্রেডার্স এর মোট মুনাফা কত ভাইয়া? সিম্পল, মোট মুনাফা বা মোট লাভ এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে কি আমাদের একদম প্রথম টার্ম। তো দেখো এখানে বিক্রয় আছে, বিক্রয় আছে কত টাকা? বিক্রয় আছে ভাইয়া 2 লক্ষ টাকা। বিক্রয় কত টাকা? 2 লক্ষ টাকা। এখান থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আছে 1,20,000। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? মোট মুনাফা। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু অপশনে দেওয়া নাই, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ভাইয়া এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে কি থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা বাদ দিব কি সমাপনী মজুত পণ্য 1,20,000। এই 1,20,000 থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেই, সমাপনী মজুত পণ্য, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। তো সমাপনী মজুত পণ্য আছে কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকা যদি আমি মাইনাস করে দেই ভাইয়ারা, তাহলে 1 লক্ষ টাকা আসছে। এই 1 লক্ষ টাকা আমাদের কি বিক্রিত পণ্যের ব্যয়। এটা কি? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা পেয়ে গেছি বিক্রিত পণ্যের ব্যয় প্রতিষ্ঠানের কত টাকা? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছি মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় পেলাম আমরা 1 লক্ষ টাকা। তাহলে বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, আমরা পেয়ে যাব মোট মুনাফা। কি পাবো? মোট মুনাফা। তাহলে প্রতিষ্ঠানের মোট মুনাফা হচ্ছে 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। গট ইট ডিয়ার স্টুডেন্টস? তাহলে প্রতিষ্ঠানের মোট মুনাফা আমরা পেয়ে গেলাম 1 লক্ষ টাকা। ওকে স্যার, আমার নাম রহিম না, ও রমিম। ওকে ক্লিয়ার? বুঝতে পারছি। তার মানে আমরা হচ্ছে কি মোট মুনাফাটা বের করতে পারবো, বিক্রয় থেকে জাস্ট বিক্রিত মুনাফা বাদ দিব, তাহলে মোট মুনাফা পেয়ে যাবো। দ্যাটস ইট, খেলা শেষ। এই যে যারা মনে করো আমরা ক্লাসে আসার পর ক্লাস থেকে মনে করে চলে যাচ্ছি, ক্লাস করতেছি না, ভাই অ্যাটলিস্ট কি করতে হবে? অ্যাটলিস্ট মনে করো শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, শেখার আগ্রহ তোমার নিজের থাকতে হবে, ঠিক আছে? এটা যদি না করতে পারো ডেফিনেটলি অনেক পিছিয়ে যাবে ভাই। ওকে সবাই একটু, আমরা একটু লাইভটা সবাই একটু বন্ধুদেরকে মেনশন দে, তোমার বন্ধুকে বলো যে ক্লাসে চলে আসো, ক্লাস আসলে অনেক কিছু শেখার আছে, এখন ঘোরার সময় না, ঠিক আছে? সবাই একটু মেনশন দাও। জাহিদ বলছো বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে চয়ন আনসার করছে 1 লক্ষ টাকা, গ্রেট। তারপর বলছে নিচের লেনদেনের কোনটি উদ্বৃত্ত পত্র? বলো তো উদ্বৃত্ত পত্র মানে কি? উদ্বৃত্ত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটার একটা বিকল্প নাম। তো আর্থিক অবস্থার বিবরণী এটার সমষ্টিকে প্রভাবিত করবে না, এটা বলছে। আর্থিক অবস্থার কিন্তু আমরা কি দেখাই? আমরা দেখাই সম্পদ ইকুয়াল দায়যোগ মূলধন বা মালিকানা সত্ত্ব, এটা দেখাই। এখন দেখো ওই উপাদানগুলোকে প্রভাব ফেলবে না কোনটা। মালিক কর্তৃক 8,000 টাকা উত্তোলন, উত্তোলন ডেবিট, যদি পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, নগদে করলে নগদান হিসাব ক্রেডিট। তারপর বকেয়া খরচ পরিশোধ, পরিশোধ করছে মানে কি বকেয়া খরচ কমে গেছে আর নগদ টাকা কমে গেছে। ধারে 500 টাকা দ্রব্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বাট এই দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে 4,000 টাকা। তাহলে দেখো এখানে সম্পদ একবার বৃদ্ধি পাইছে একবার হ্রাস পাইছে, আলটিমেটলি সম্পদ কি আছে? অপরিবর্তিত অবস্থায় আছে। সম্পদ অপরিবর্তিত অবস্থায় আছে, অপরিবর্তিত অবস্থায় আছে, অপরিবর্তিত অবস্থায় আছে। আর অপরিবর্তিত অবস্থায় থাকলে আলটিমেটলি এটার কারণে কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের যে হিসাব সমীকরণ বা আর্থিক অবস্থার বিবরণী, এটাই কিন্তু আহামরি কোনো পরিবর্তন আসতেছে। এটাই তাহলে আমাদের আহামরি কোনো পরিবর্তন আসবে না, আহামরি কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? আহামরি কোনো পরিবর্তন আসবে না, তার মানে এটাই কি আমাদের আর্থিক অবস্থার বিবরণী সমষ্টিকে কোনো প্রভাব বা প্রভাবিত করতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? আইমান হাসিব ক্লিয়ার ভাইয়া? রমিম ক্লিয়ার? রমিম বলো, রমিম এসকে বলো, নাহিদুল ইসলাম, হাবিবা, সুরিদ আহমেদ, জ্যোতি চক্রবর্তী, দীপু প্রত্যেকে আনসার করছো। আবু সাহেদ ক্লিয়ার? ইনিয়া বলছো গট ইট, গ্রেট, থ্যাংক ইউ। আইমান হাবিব মাশাল্লাহ, নোমান মেনশন দিছো, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এমন বন্ধু হতে হবে, চ্যালেঞ্জ দিবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 2 বন্ধু একসাথে পড়বো, ঠিক আছে? আমরা জাবিতে একসাথে পড়বো এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা 3 বন্ধু, সো
একদম স্কুল লাইফ থেকে একসাথে, কমার্স কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম আমরা। কলেজে হচ্ছে আমরা দুজন একসাথে ছিলাম, একজন নটরডেমে চলে আসছে, আমরা গ্রামের কলেজেই ছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তিনজনে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ইভেন যে দুজন আমরা একসাথে কলেজে ছিলাম, স্কুলে ছিলাম এবং অ্যাডমিশনের টাইমও একই রুমে ছিলাম, সো আমরা দুজন সেম ডিপার্টমেন্টের, ঠিক আছে, সেম ডিপার্টমেন্টের। ওকে। আচ্ছা, তোমরা কি এটা পারবা? তোমাদের জন্য একটা কুইজ। বলো তো তোমাদের মহাসিন স্যার তিনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? কে কে পারি বলো তো? বলো। ওকে, দেখি কে পারো। জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এখানে আমরা এবার হচ্ছে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে এটা আমরা কি করব, বের করব। ওকে, তো দেখো এখানে হচ্ছে যদি চাঁদা প্রাপ্তি দেওয়া থাকে, মোট চাঁদা প্রাপ্তি দেওয়া থাকবে, চাঁদা প্রাপ্তি দেওয়া থাকলে আমরা এখান থেকে কি করব, এই চাঁদা প্রাপ্তি দেওয়া থাকলে আমরা এখান থেকে আয় বের করব। কি বের করব? আয় বের করব। একটা সূত্রই জাস্ট, একটা সূত্রই জাস্ট, সেটা কি বলতো? সেটা হচ্ছে মনে রাখবা, এই সূত্রটা ম্যাজিকের মতো কাজ করবে। যদি চাঁদা প্রাপ্তি দেওয়া থাকে, চাঁদা আয় বের করার এই সূত্র তোমার ম্যাজিকের মতো কাজ করবে। সেটা হচ্ছে এখানে বিগত বছরের এবং পরবর্তী বছরের, মানে আগের বছর আর পরের বছর, এই দুটো বছরে যা থাকবে সব বাদ। সূত্র এটা, আগের বছর আর পরের বছরে যা থাকবে সব বাদ, ঠিক আছে। তার মানে ভাইয়া এখান থেকে বিগত বছর আর পরবর্তী বছর যা থাকবে সব বাদ দিব। তারপর চলতি বছরের যদি বকেয়া থাকে, নর্মালি আমরা কি করি, যোগ করি। আর চলতি বছরের অগ্রিম থাকলে আমরা কি করি, বাদ দিই। এতটুকুই, ঠিক আছে। যদি উল্টা চায়, যখন বলবে যে চাঁদা আয় কত, চাঁদা আয় দেওয়া থাকে প্রাপ্তি কত, তখন উল্টা হবে, ঠিক আছে। সো ইংলিশ হবে মেবি, একজন বলছো তাফসিরা খাতুন বলছো, সো একজন বলছে ম্যানেজমেন্ট, একজন বলছে বিবিএ। ভাই বিবিএ একটা ডিপার্টমেন্টই হচ্ছে ম্যানেজমেন্ট, বিবিএ করার, ব্যবসায় শিক্ষা, গ্রেট। আইমান হাবিব লিখছো, একজন বলছে ল ডিপার্টমেন্ট। বিজনেস স্টাডিজ থেকে ইংলিশ, আই বিজনেস স্টাডিজে হচ্ছে ইংলিশ নাই, মহাসিন স্যার ম্যানেজমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে পড়ছে। ইয়াস, তাহলে যারা যারা হচ্ছে আমরা বললাম যে মহাসিন স্যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পড়ছে, ইয়েস, অল আর রাইট। তোমরা হয়তো অনেকে জানো এবং অনেকে জানো না। তাহলে কুইজ থাকবে না, থাক, আর কোনো কুইজ দিচ্ছি না। ওকে, তাহলে চাঁদা প্রাপ্তি দেওয়া আছে 20,000 টাকা, বিগত বছরের কত আছে 4,000 টাকা, তার মানে বিগত বছরের 4,000 টাকা আমরা মাইনাস করব। হ্যাঁ, তারপর দেখো পরবর্তী বছর আছে 2,500 টাকা, এটা আমরা কি করবো, মাইনাস করব। তারপর দেখো চলতি বছরে বকেয়া চাঁদা, চলতি বছরের বকেয়া থাকলে সেটা আমরা প্লাস করব 5,500 টাকা। তো এটা করলে আমার দেখো 19,000 টাকা আছে। এই 19,000 টাকায় আমার চাঁদা বাবদ আয়, এই 19,000 টাকা আমার চাঁদা আয়, এটা হচ্ছে আমাদের চাঁদা আয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চাঁদা আয়, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। ওকে, তা আমারটা বের করতে হবে যে আমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। ওকে, সো এটা বুঝতে পারছি, ক্লিয়ার। খ নাম্বার, ইয়াস। তাহলে 19,000 টাকা চাঁদা বাবদ আয়। এখন কোশ্চেনটা যদি চাঁদা বাবদ আয় দেওয়া থাকতো, প্রাপ্তি বের করতে বললে সূত্র কি হতো, উল্টা হতো। একটা মনে রাখবে, আরেকটা অটোমেটিক হয়ে যাবে। একটা মনে রাখতে পারলে আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে অটোমেটিক হয়ে যাবে। তারপর আমরা চলে যাচ্ছি 14 নম্বরটা, একটি পুরানো গাড়ি পুনঃসংস্করণ বা কিসের উদাহরণ? দেখো, একটা পুরাতন গাড়ি যদি আমি নতুন করে সংস্কার করি, আচ্ছা এগুলো নিয়ে আমরা লাইভ নিব, তোমাদের জুম সেশন নিব, কোনো টেনশন নাই। কোন ডিপার্টমেন্টের পরে কি পড়বে এটা পরে, আগে হচ্ছে চান্স পেতে হবে, আগে হচ্ছে চান্স পেতে হবে, ঠিক আছে রামিম, আগে হচ্ছে আমাদের চান্স পেতে হবে। তো দেখো পুরাতন গাড়ি, দেখো একটা পুরাতন গাড়ি যদি আমি নতুন করে সংস্কার করি, তখন এই পুরাতন গাড়িটা আবার তুমি ব্যবহার করতে পারবে নতুন করে। তাহলে এটা আমাদের কোন ধরনের ব্যয়? এটাও হচ্ছে তোমার একটা মূলধন জাতীয় ব্যয়। যেহেতু একটি পুরাতন গাড়ি নতুন করে সংস্কার করার ফলে নতুন করে আবার তুমি কত বছর ইউজ করতে পারবা, ব্যবহার করতে পারবা, এই জন্য এটা কি, এটা হচ্ছে তোমার একটা মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে। সো অনেকেই বলতেছো আপনি অ্যাকাউন্টিং এর, একজন বলছে, জাহিদ বলছে আপনিও ম্যানেজমেন্ট। আচ্ছা জাহিদ কি আমাদের আমাদের আইসিসি ব্যাচে ছিলা, কামব্যাক করছে, গ্রেট, মাশাআল্লাহ। হ্যাঁ, এত বড় করে ভাইয়া লেখা লাগবে না, বলো, কোশ্চেন করবা সরাসরি। এখানে তোমার যে প্রবলেম আছে ওইটা সাথে সাথে বলবা। ওকে রামিম, তারপর হচ্ছে চয়ন, কোশ্চেন থাকলে ডিরেক্টলি বলবা। ওকে স্যার, মেবি ইরেন বলছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের।
আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ। অনেকেই হচ্ছে এটা মনে করে, যেহেতু অ্যাকাউন্টিং পড়াই, তখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ডেফিনেটলি, তাই না? এটা অনেকে মনে করে। তো দেখো, বিবিএতে তুমি যে কোর্স করবা, বিবিএতে যে 9টা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, বিবিএতে কয়টা ডিপার্টমেন্ট আছে? 9টা, তোমরা জানো। বাংলিশ লিখতেছি, 9টা ডিপার্টমেন্ট। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হ্যাঁ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, টিআইএসএম যেটাকে আমরা বলি, ইন্টারন্যাশনাল বিজনেস, ওএসএল, আইবি, ইন্টারন্যাশনাল বিজনেস, হ্যাঁ। এই ডিপার্টমেন্টগুলোর তোমরা 40টা কোর্স পড়বে। 40টা, এ কি লেখা হচ্ছে না কেন? 40টা, 40টা কোর্স পড়বে তোমরা, 40টা সাবজেক্ট পড়বে। এই 40টা সাবজেক্টের মধ্যে 32টা কোর্স তোমাদের অলমোস্ট সেম থাকবে, একই প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আর বাকি কোর্সগুলো হচ্ছে তোমাদের কি থাকবে? ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা থাকবে। ওকে, তাসপিয়া আক্তার মিম, ম্যানেজমেন্ট। ইয়েস। তো ফাইনালি আমি তোমাদের মহসিন স্যারের এই জুনিয়র ছোট ভাই, ঠিক আছে, তার ডিপার্টমেন্ট, তার হল সেম। ওকে, আমরা কি এটি সলভ করি নাই? ওকে, এটা আমরা সলভ করি। তাহলে এবার আমরা বের করব ক্রয় কত টাকা। কি বের করব? ক্রয় কত টাকা, ঝটপট বের করি। দেখো, ক্রয় বের করব, তাহলে শুরুতে আমার বের করতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ আছে, প্রারম্ভিক মজুদ কত টাকা আছে? প্রারম্ভিক মজুদ আছে 1,60,000, প্রারম্ভিক মজুদ আছে 1,60,000 টাকা। তারপর এখান থেকে দেখো ক্রয় 86, তাহলে আমরা নিট ক্রয়টা বের করব। ক্রয় আছে 86,000, তারপর ফেরত আছে কত? ফেরত আছে 4,000, তার মানে এখানে হবে 82,000। নিট ক্রয় কত পেলাম আমরা? নিট ক্রয় পেলাম 82,000। নিট ক্রয় আমরা পেয়ে গেলাম 82,000। কত? 82। তাহলে 60 আর হচ্ছে 8, 8 আছে 14, তার মানে 2,42,000 টাকা। এই 2,42,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি বলতো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দেই, বের করতে বলছে কি ক্রয়, তাহলে বাদ দিতে হবে কি ক্রয়, যেহেতু বলছে ক্রয়, যেহেতু বলছে, ও সরি, বের করতে বলছে সমাপনী মজুদ পণ্য, আমরা ভুল করতেছি। ক্রয় এটা দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য, যেহেতু সমাপনী মজুদ পণ্য বের করতে বলছে, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা কি বাদ দিব? কি বাদ দিব বলো? কি বাদ দিব বলি, আমরা প্রত্যেকেই বলি, কি বাদ দিব? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, যেহেতু সমাপনী মজুদ পণ্য বের করতে বলছে। তো দেখো, বিকৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করব? বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে, আচ্ছা এটা বলে রাখি, এখানে হচ্ছে ধরো তোমরা ক্লাস করতেছো, একদম বড় হইছো, অনলাইনে ক্লাস করতেছো, এখানে তো মাইক দেওয়ার আর হচ্ছে বয়স নাই, এখন আছে, রাগাই করার বয়স আছে। সো পড়াশোনায় ফোকাস করো, যখন গল্প করব সেটাও হবে কি তোমার পড়াশোনা রিলেটেড। ওকে, সো পড়াশোনাতে সিরিয়াস থাকবে। এখানে যারা আছি এক্সট্রা কোনো কথা বলবো না, আর আমি বলবো এক্সট্রা যারা বলতে চাও, আড্ডা দেওয়ার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক কিছু আছে, সেখানে দাও। বাট এখানে আসলে তুমি পড়াশোনা রিলেটেড কথা বলো, এটাতে আমি বিরক্ত হব না। বাট পড়াশোনার বাইরে এক্সট্রা কোনো কমেন্ট কেউ করবো না। ওকে, তো দেখো এবার আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করবো। কি বের করবো? বিকৃত পণ্যের ব্যয়। এখন বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করবো? বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে, এই যে বিক্রয় মূল্য আছে 1,60,000, এই বিক্রয় মূল্য 1,60,000 থেকে আমরা বাদ দিব মুনাফাটা। মুনাফা ক্রয় মূল্যের উপর 25, তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে? 20%। 20% করলে 16 থেকে 32,000 টাকা। এই 32,000 টাকা আমার কি মুনাফা? এই 32,000 টাকা কি আমাদের মুনাফা? এখন আমরা কি জানি যে বিকৃত পণ্যের ব্যয় বের করে কিভাবে? এই বিক্রয় মূল্য আছে কত? 1,60,000। বিক্রয় মূল্য থেকে 1,60,000 টাকা বিক্রয় মূল্য থেকে যদি আমি মুনাফা বাদ দেই, মুনাফা কত আছে? মুনাফা হচ্ছে 32,000 টাকা। এই মুনাফা যদি আমি বাদ দেই, ঠিক আছে, মুনাফা 16 থেকে 32,000 টাকা, তাহলে আমরা পাবো বিকৃত পণ্যের ব্যয়। তার মানে এই যে এখন 1,60,000 থেকে যদি আমি 32,000 বাদ দিই, তাহলে কত আসে? 0,0,0, 2,10,8 হইলে, 8 থেকে 1, 4, 4 আছে 6, 2 হইলে, তাহলে 1,28,000 টাকা। এই 1,28,000 টাকা কি আমাদের বিকৃত পণ্যের ব্যয়। আমরা আবার ভুল করছি, এখানে বিক্রয় মূল্য কত আছে? 1,40,000। 1,40,000, হ্যাঁ,
তাহলে এখানে 1,12,000 হবে। বিক্রিত পণ্যের ব্যয়টা একটু ভুল হয়েছে, বিক্রয় আছে হচ্ছে 1,40,000 টাকা। এখন এই 1,40,000 এটাও ভুল হয়েছে। তো দেখো বিক্রয় মূল্য আছে 1,40,000, আমরা ওইটা ধরে ফেলছি ভুলে। তাহলে 20% করলে আমাদের কথা হয় 14 × 28,000, কত হয় 28,000। তো এই 28,000 টাকা হচ্ছে মুনাফা। তার মানে বিক্রয় মূল্য 1,40,000 থেকে 28,000 টাকা মুনাফা বাদ দিলে আমরা কি পাবো 1,12,000 টাকা। এই 1,12,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এখন দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আছে 2,42,000, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব আমরা। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব কত 1,12,000। এই 1,12,000 বাদ দিলে আমাদের চলে আসবে 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা আমাদের সমাপনী মজুদ পণ্য। ক্লিয়ার, 1,30,000 টাকা আমাদের সমাপনী মজুদ পণ্য। ওকে, তো এখন দেখো এটা আমি আবারও ক্লিয়ার করি, যারা বুঝতে পারি না সবাই মনোযোগ দেই। এই যে একটা টার্ম আমরা জানি মুনাফার হার যারা বের করছি, ক্রয় মূল্যের উপর 25 হইলে বিক্রয় মূল্যের উপর কত হয় 20%। এখন এটা তুমি পারো না, ডাজেন্ট ম্যাটার। বিক্রয় মূল্য কত আছে 1,40,000, মুনাফার হার কার উপর দেওয়া ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য থাকলে যোগ প্রক্রিয়া, তার উপরে 25 আর নিচে কত হবে 125, সেম রেজাল্ট আসবে। দেখবা সেম এই 28,000 টাকা রেজাল্ট আসবে। তো এটা মনে রাখবা, মুনাফার হার যদি বিক্রয় মূল্যের উপর থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, আর ক্রয় মূল্য বা ব্যয়ের উপর থাকলে কি প্রক্রিয়া, ক্রয় মূল্য বা ব্যয়ের উপর থাকলে হচ্ছে যোগ প্রক্রিয়া। তো এই টাইপের ম্যাথ সলভ করার জন্য তোমার স্ট্রাকচার আগে ঠিক করতে হবে। শুরুতেই বিক্রয়যোগ্য পণ্য বের করবা। তো বিক্রয়যোগ্য পণ্য কিভাবে বের করবো, প্রারম্ভিক মজুত মাল 1,60,000 দেওয়া আছে, 1,60,000 প্রারম্ভিক মজুত মাল। এখন এটার সাথে যদি আমি নিট ক্রয়টা যোগ করি, নিট ক্রয় মানে কি, ক্রয় আছে 86,000, এখান থেকে ফেরত বাদ দিছি, তাহলে 82,000 টাকা আমার কি, আমার হচ্ছে নিট ক্রয়। তো নিট ক্রয়টা যোগ করছি, তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে গেছি 2,42,000। এখন চাইছে সমাপনী মজুদ পণ্য, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করব, বিক্রয় থেকে মুনাফা বাদ দিব। তো বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 1,40,000, আর মুনাফার হার কত 25% ক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% হবে। অথবা ক্রয় মূল্য উপর থাকলে যোগ প্রক্রিয়া, উপরে 25 নিচে 125, সেম রেজাল্ট আসবে। এবার বিক্রয় মূল্য আছে 1,40,000, এখান থেকে মুনাফা বাদ দিয়েছি, পেয়ে গেছি আমরা বিক্রিত পণ্যের ব্যয় 1,12,000। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মুনাফা পাওয়া যায়। ঠিক আছে, কি পাওয়া যায়, মুনাফা পাওয়া যায়। বুঝতে পারছি? সুরিত হচ্ছে 1,40,000 থেকে 28,000 টাকা বাদ দিচ্ছ, 1,40,000 থেকে 28,000 টাকা বিক্রিত পণ্য পাইছি। তাহলে হ্যাঁ, ইরিন বলো তো বুঝতে পারছি কিনা ভাইয়া, আরেকবার বলেন। হ্যাঁ ক্লিয়ার, অলরেডি ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর বলছে এই কোশ্চেনটা আমরা অনেকেই ভুল করব, এখানে আর আমরা 2টা কোশ্চেন সলভ করব। হ্যাঁ, আজকে আর পসিবল হবে না, 2টা কোশ্চেন সলভ করে আমরা শেষ করব। বুঝতে পারছি, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এখানে দেখো বলছে একটি কোম্পানির উদ্ধৃত পত্র, উদ্ধৃত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, উদ্ধৃত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকালে কোন ধারণাটি গণ্য করা হয় না। এই যে না, এই নাটা যাতে সবার চোখে পড়ে। ঠিক আছে, নাটা যাতে সবার চোখে পড়ে ভাইয়াপুরা, এই নাটাই আমাদের চোখে পড়ে না। আর এটা যদি চোখে না পড়ে তাহলে 1 মার্ক চলে যাবে। মনে রাখবা, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 মার্ক না, 0.1 মার্ক, 0.1 এই মার্কের জন্য তোমার চান্স মিস হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, খুব কেয়ারফুলি কোশ্চেন দেখবো, পড়ে তারপর আনসার করবো। রামিম, ঠিক আছে, তারপর হচ্ছে তাসপিয়া আক্তার মিম, আমাদের চয়ন, সবাইকেই বলতেছি খুবই কেয়ারফুলি দেখবো কোশ্চেন, তারপর আনসার করব। মাশাআল্লাহ, আরিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো এখানে বলছে কোনটা গণ্য করা হয় না। ঠিক আছে, তো চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, তাহলে এটা কি কনসিডার করা হবে? ঐতিহাসিক ব্যয় ধারণা অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করি, তাহলে এটাও গণ্য করা হবে। পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা টিকা বা নোট দিয়ে থাকি, তাহলে এটাও হবে। তার মানে ক, গ এবং হচ্ছে খ, তিনটাই হচ্ছে উদ্ধৃত পত্রে আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে প্রয়োজন হচ্ছে। তাহলে লাগবে না কোনটা, লাগবে না হচ্ছে মিলকরণ বিবরণী। বলছে না যে কোনটা গণ্য করা হয় না। ঠিক আছে, তাহলে গণ্য করা হবে না কোনটা, বলছে কোনটা গণ্য করা হয় না। তাহলে বলো তো ভাইয়া, গণ্য করা হবে না কোনটা?
প্রত্যেকেই বলি, গণ্য করা হবে না কোনটা? গণ্য করা হবে না কোনটা? মিলকরণ নীতি। বিকজ এই মিলকরণ নীতি কি বলে? মিলকরণ নীতি বলে ভাইয়া, আয় অর্জনের বিপরীতে তোমার কতটুকু ব্যয় হয়েছে। ঠিক আছে, কি বলে? আয় অর্জনের বিপরীতে তোমার কতটুকু ব্যয় হয়েছে, এই জিনিসটা বলে কি মিলকরণ নীতি। তাহলে এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করব। কি করব? যে কোন ধারণাটি গণ্য করা হয়, অনেকে কি করব, আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা, দ্যাটস ওয়াই চলমান প্রতিষ্ঠানের ধারণাকে আমরা কার্ড আনসার হিসেবে নিয়ে নিব, তাই না? কিন্তু এটা কিন্তু রং। ঠিক আছে, এটা কিন্তু রং। এটা সবাই বুঝতে পারছি? সবাই এটা ক্লিয়ার ভাইয়া? পুরা সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে পরের কোশ্চেনটা, চমৎকার প্রশ্ন। এই কোশ্চেনটা অনেকবার আসছে, অনেকবার। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে, অনেকবার। এই কোশ্চেনটা অনেকবার আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া পুরা সবাইকে বলতেছি, প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে এই যে কোশ্চেনগুলো আমরা এখন সলভ করতেছি, এখানে কিন্তু বিভিন্ন টপিকের কোশ্চেন আসতেছে। ফার্স্ট টাইম তুমি একটা কোশ্চেন দেখলে বুঝতে পারতেছো, এটাই তো আলহামদুলিল্লাহ, কারণ প্রত্যেকটা টপিকের কোশ্চেন এখানে আছে। তা আমরা যখন টপিকগুলো পড়বো ভাইয়া পেইড বেসের ক্লাসে, তখন স্বাভাবিক নিয়মের পাশাপাশি শর্টকাট ট্রিক্স থাকবে। বুঝতে পারছো? এখন তার আমি মনে করো একটা নীতি পড়ালাম, এখান তো আমি পুরোপুরি মনে করো টপিকের ভিতরে চলে যেতে পারবো না, আমি ওইটার কনসেপ্টে ক্লিয়ার করে দিতে পারবো। ঠিক আছে, এই যে আমাদের নোমান ভাই বলছে যে আমি খ লাগাই দিতাম। ঠিক আছে, সো এত মাথা গরম রাখা যাবে না, অ্যাডমিশন এত মাথা গরম রাখা যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো লাস্ট কোশ্চেন, দিস ওয়ান ইজ লাস্ট বাট নট লিস্ট। ঠিক আছে, আমরা এটার মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করবো, এবং তোমাদের যেই ফ্রি ক্লাস আমরা এতদিন ধরে নিচ্ছি, হ্যাঁ, ফ্রি ফাউন্ডেশন ক্লাস এবং ফ্রি কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে শেষ হবে। ঠিক আছে, যারা পেইড ব্যাচে ভর্তি হইছো তাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পেইড ব্যাচের ক্লাসে খুব শীঘ্রই। ওকে, আর যারা ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যায়, ইনশাল্লাহ পেইড ব্যাচের ক্লাসে দেখা হবে। ওকে, সতেরো হচ্ছে গ নাম্বার। ও গ্রেট, 17 হচ্ছে গ। বাজেয়াপ্ত শেয়ার পূর্ণ বিক্রির পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবে কোন টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হয়? 3 স্টার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার আসছে, তুমি গণেও শেষ করতে পারবে না এটা কতবার আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তো দেখো, বাজেয়াপ্ত শেয়ার মানে হচ্ছে শেয়ারের মালিকানা বাতিল হয়ে যাওয়া। তো শেয়ারের মালিকানা বাতিল হলে কি কি হয় এটা আমরা সম্পূর্ণটা ক্লিয়ার করব, বাট আজকে তো আর ডিটেলস পড়াবো না। শেয়ার মালিকানা বাতিল হয়ে গেলে কোম্পানির যে মূলধন থাকবে, এই মূলধনগুলা, কোম্পানির যে মূলধন থাকবে, এই মূলধন পূর্ণ বিক্রি করলে এটা থেকে যে আয় আসবে, পূর্ণ বিক্রি করলে এটা থেকে যে আয় আসবে সেটা দ্বারা মূলধন জাতীয় আয় বোঝায়। ঠিক আছে, সেটা দ্বারা মূলধন জাতীয় আয় বোঝায়। আর এই মূলধন জাতীয় আয় থেকে যে সঞ্চিতি তৈরি করা হয় তাকে বলা হয় মূলধন সঞ্চিতি। মূলধন জাতীয় আয় থেকে যে সঞ্চিতি তৈরি করা হয় তাকে আমরা বলবো মূলধন সঞ্চিতি। ক্লিয়ার? না, এখানে আমাদের আরো 2টা কোশ্চেন আছে, কিন্তু আজকে আর টাইম নেই, তো ইনশাল্লাহ দেখাই দেবো তোমাদেরকে, প্রবলেম নাই। ওকে, সো জি স্যার, পেট ব্যাচে দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে। আর যাদের সুযোগ হয় ঢাকাতে চলে আসবা, মানে ঢাকাতে যারা আসো, এমনিতে গ্রাম থেকে তো আসা পসিবল না, চলে এসে ক্যাম্পাস ঘুরবা, ভিজিট করবা, ক্যাম্পাস দেখবা নিজ চোখে ইনশাল্লাহ। এখন যতটুকু আগ্রহ আছে আরো আগ্রহ বেড়ে যাবে, ভালো লাগবে। তোর মনে হবে যে না, আমি দেশ সেরা শিক্ষার্থীদের সাথে আমিও পড়বো, এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হব। ঠিক আছে, সো সুযোগ হলে চলে আসবা। পেড ব্যাচের ক্লাসগুলো কি আবার হবে? হ্যাঁ, এই যে ক্লাসগুলো সেগুলো তোমাদের ফ্রিতে দেওয়া হয়েছে, বোনাস। পেড ব্যাচের ক্লাস একদম শুরু থেকে হবে, একদম বেসিক থেকে, মানে হিসাব বিজ্ঞান পরিচয় থেকে শুরু হবে। স্যার আমাকে এখন ওয়েবসাইটে অ্যাড করা হলো না, আমি 4 অগস্ট ভর্তি সোয়ান, সো ভেরি ব্যাড, সো সরি, ভেরি সরিফুল। ইনশাল্লাহ ভর্তি করে মানে অ্যাড করে দিবে তোমাদের, সমস্যা নাই। তো ওয়েবসাইট সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে এগুলো একটু হেল্প নাম্বার ফোন দিবে, আমাদেরকে তোমরা ইনফর্ম করলে আমরা এটা জানাই দিই, সমস্যা নাই। ঠিক আছে, তো তাদেরকে দিলে তারা যদি কাজটা করে ডিরেক্টলি সাথে সাথে করে দিবে। ওকে ভাই, আমাদের পেড বেসের ক্লাসগুলো কি প্রতিদিন একটা করে বিষয় হবে? একটা না, প্রতিদিন তোমাদের অ্যাটলিস্ট 2টা ক্লাস তো থাকবে, 2 থেকে 3টা ক্লাস থাকবে। তোমাদের টাইম তো কম, ক্লাস শেষ করতে হবে, তারপর আবার তোমাদের হচ্ছে এক্সাম নিতে হবে, রিভিশনের সময় দিতে হবে। তো তোমাদের জন্য যেটা বেস্ট হবে সেটাই আমরা করব। ওকে,
ইনিয়া বলছে ইনশাল্লাহ স্যার পেট বেসে কয়টা করে ক্লাস হবে, স্যার জানাবো, সব জানাই দিব। ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সব জানিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। আমাদের ফ্রি ফাউন্ডেশন ক্লাস এবং ফ্রি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস শেষ হচ্ছে আজকে। সো আমাদের জার্নিটা কেমন ছিল, তোমাদের কেমন লাগলো, আর কনফিডেন্স আসছে কিনা যে আমরা ইনশাল্লাহ ঢাবিতে জাবিতে রাবিতে পরীক্ষা দিলে চান্স পাবো, মানে কোশ্চেন গুলো সলভ করতে পারবে। এখন পর্যন্ত প্রিপারেশন হয় নাই কা, জাস্ট তোমরা কোশ্চেন গুলো দেখলা, তো যেই কোশ্চেন গুলো দেখতেছো এইগুলো কি মনে হয় যেগুলোকে পারা যাবে? এখন পর্যন্ত কোনো টপিকের কনসেপ্ট ক্লিয়ার না, তারপরে কিন্তু তোমরা খুব ভালো পারতেছো, তাই না? মাশাল্লাহ। সো বলো পারা যাবে কিনা, আর আমাদের জার্নিটা কেমন ছিল? স্যার আমি ঢাকা ধানমন্ডি 15তে আসি, চয়ন কয়েকদিন আগে ডিউতে। ও গ্রেট, আমি তো একটু আগে ধানমন্ডি দিয়ে আসলাম বসিলা থেকে। ওকে, যাই হোক, চলে আসবা, ডিউ ঘুরতে যাব, আপনারা কারা কারা যাবেন? ওকে, সো ইনশাল্লাহ আসলে দেখা হবে। তাহলে আমাদের ক্লাস শেষ হচ্ছে, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর জানি না তোমাদের এই ক্লাসগুলো কতটুকু আমরা উপকার করতে পারছি। তো ইনশাল্লাহ আমরা আমাদের এখানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। আমি ক্লাস নিয়েছি, তোমাদের শিমুল স্যার ক্লাস নিছে, মহাসিন স্যার, সুফিয়ান স্যার, মহাইমিনুল ভাই, শরীফ স্যার প্রত্যেকেই ক্লাস নিছে। তো সবাই বেস্টটা দিয়ে চেষ্টা করছে, এবং ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে তোমাদের পাশে থাকার জন্য। আমরাও যেহেতু এই জার্নিতে সাকসেস হয়ে আসছি, এবং বিগত 5 বছর যাবত আমি পড়াচ্ছি, তোমাদের আরো যারা টিচার আছে এটা কিন্তু আরো অনেক দিন ধরে পড়াচ্ছে। ইনশাল্লাহ আমাদের এই সি ইউনিট কমপ্লিট কোর্স থেকে তোমরা বেস্টটা পাবে, এবং তোমার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স না হওয়ার আগ পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে আমরা ছাড়বো না। মনে রাখবা, তুমি যা চাও, যা চাও মন থেকে ইনশাল্লাহ সেটাই পাবে। তবে সেটার জন্য তোমার অবশ্যই পরিশ্রম করতে হবে, ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। ঠিক আছে? দিন শেষে তুমি একটা ভালো অবস্থানে যেতে চাইলে, তোমার কেরিয়ারকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে চাইলে অবশ্যই কয়েকটা মাস ভালোভাবে পরিশ্রম করো। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম তোমাকে ভালো একটা জায়গায় যেতে ইনশাল্লাহ হেল্প করবে। সো ইনশাল্লাহ সবাই সবার বেস্টটা দিয়ে চেষ্টা করো। তোমাদের সাথে দেখা হবে পেট বেসে ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা। তোমাকে যেতে হবে ভাই, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই আকাশ, আসো। সবগুলো বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ রামিম, ইনশাল্লাহ।